আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রাণপ্রিয় সকল ছাত্রছাত্রীবৃন্দ, আজকের পাঠে তোমাদের সকলকে জানাচ্ছি সুস্বাগতম। সেই সাথে তোমাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি তোমাদের সুন্দর ভবিষ্যৎ জীবনের। উপস্থাপনায় আমি হেলাল উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু ইসলামিক কমপ্লেক্স। পাঠ পরিচিতি দেখতে পাচ্ছ তোমরা। পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। পাঠ্যাংশ হচ্ছে গ্রিন হাউস প্রভাব। নিচে যে ছবিগুলো আসতেছে খুব ভালোভাবে ছবিগুলো লক্ষ্য করো। আমরা এখানে দুটি চিত্র দেখতে পাচ্ছি, যা কাঁচ দিয়ে ঘেরাও করা বা ঢাকা। তার ভিতরে আমরা বিভিন্ন ধরনের গাছপালা বা শাকসবজি দেখতে পাচ্ছি। যে ঘরগুলো দেখা যাচ্ছে সেই ঘরগুলো কিসের তৈরি তা অলরেডি আমি বলেই ফেলেছি। ঘরগুলো হচ্ছে কাচের তৈরি। কাচের তৈরি ঘরগুলোর নাম কি তোমরা বলতে পারো? যদিও এটা আমাদের দেশে প্রয়োজন পড়ে না, কিন্তু উন্নত রাষ্ট্রে বা উন্নত বিশ্বে শীত প্রধান দেশগুলোতে এভাবেই বা এসব গড়ে অনেক রকমের শাক সবজি উৎপাদন করা হয়ে থাকে। চলো আমরা ঘরটির নাম জানার চেষ্টা করি। এটির নাম হচ্ছে গ্রিন হাউস। কাচের তৈরি ঘরগুলোর নাম হচ্ছে গ্রিন হাউস। কেন গ্রিন হাউস সেটা আমরা জানার চেষ্টা করব। অর্থাৎ এই ঘরগুলো এমন যেগুলোর ভিতর দিয়ে সূর্যের তাপ খুব সহজেই ভিতরে প্রবেশ করতে পারে, কিন্তু সেই তাপ সহজে বের হতে পারে না। গ্রিন হাউস বলা হয় তাকে যে সকল ঘরের ভিতরে সূর্যের তাপ, কাচের তৈরি ঘর যার ভিতরে সূর্যের তাপ খুব সহজেই প্রবেশ করতে পারে কিন্তু বের হতে পারে না। তাহলে আমাদের আজকের পাঠ দেখতেই পাচ্ছ চিত্র তোমরা, গ্রিন হাউস প্রভাব। অর্থাৎ গ্রিন হাউস আমাদের পৃথিবীতে কী ধরনের প্রভাব ফেলছে বা কী ধরনের প্রভাব বিস্তার করছে সেই বিষয়ে আমরা আজকে জানার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি শিকন ফল। এই পাঠ শেষে আমরা গ্রিন হাউস গ্যাস কী তা বলতে পারবো, বায়ুমণ্ডলে কিভাবে গ্রিন হাউসের মতো কাজ করে, বায়ুমণ্ডল কিভাবে গ্রিন হাউসের মতো কাজ করে ব্যাখ্যা করতে পারবো, গ্রিন হাউসের প্রভাব আমরা বর্ণনা করতে সক্ষম হব। এখানে কিছু চিত্র আসতেছে, খুব ভালোভাবে মন দিয়ে লক্ষ্য করো। দুইটা চিত্র দেখতে পাচ্ছি আমরা, দুইটাই কাচের বাটি। দুটো কাচের বাটিতে আমরা কি নিলাম? বরফ খণ্ড নিলাম। কি নিলাম? দুটো কাচের বাটিতে আমরা বরফ খণ্ড নিলাম। অতঃপর একটি কাচের বাটি বা বরফগুলোকে আমরা একটি কাচের পাত্র দিয়ে আমরা ডেকে দিলাম। এখানে লেখা আসছে দেখতে পাচ্ছ। 2 নম্বর বাটিটিকে কী করলাম? 2 নম্বর বাটিটি কাচের পাত্র দ্বারা ডেকে দিলাম। অতঃপর আমরা এখানে সূর্য থেকে তাপ পড়ছে বা সূর্যের ভিতরে রেখে দিলাম। রেখে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে সূর্যের আলোতে যদি রেখে দিই তবে কোন বাটির বরফ খণ্ডগুলো আগে গলবে? অর্থাৎ যেটা কাচের ভিতরে ঢাকনা আছে সেই বাটির কাচ দিয়ে ঢাকা বরফ খণ্ডগুলো আগে গলে যাবে, নাকি খোলা যে বরফ খণ্ডগুলো আছে সেটা আগে গলে যাবে? একটু তোমরা বোঝার চেষ্টা করো। চলো আমরা দেখে নিই। আমরা চিত্রে কিন্তু আরেকটা জিনিস দেখতে পাচ্ছি। 1 নম্বর চিত্রে তাপ
বরফের গায়ে লাগতেছে, অতঃপর সেটা আবার বের হয়ে চলে যাচ্ছে। কিন্তু দ্বিতীয় চিত্রটি যদি আমরা লক্ষ্য করি, দেখতে পারবো কাচের ভিতর দিয়ে তাপ ভিতরে ঠিকই প্রবেশ করতেছে, কিন্তু সেই কাচের ভিতরে গিয়ে থেকে তাপটা বাধাপ্রাপ্ত হয়ে আবারও ভিতরে চলে আসতেছে, বাহির হতে পারছে না পুরোপুরি বা সম্পূর্ণ, যেটা সেটা বের হতে পারতেছে না। তাহলে আমরা বুঝতে পারতেছি 2 নম্বর বাটিতে রাখা বরফ খণ্ডগুলো আগে গলে যাবে। তার কারণ হচ্ছে, যেহেতু তাপটা বাটির ভিতরে থেকে যাওয়ার কারণে সেখানে তাপমাত্রাটা বৃদ্ধি পাচ্ছে এবং তাপমাত্রাটা অনেকক্ষণ স্থায়ী হচ্ছে, ফলে দ্বিতীয় বাটির বরফ খণ্ডগুলো আগে গলে যাবে। আর প্রথম বাটির বরফ খণ্ডগুলো যেহেতু তাপ এখান থেকে চলে যাচ্ছে, তাপ স্থায়ী হচ্ছে না, তাই এটা পরে গলবে। কারণ সূর্যের তাপ সহজে কাচের ঢাকনা দিয়ে প্রবেশ করতে পারতেছে, কিন্তু সহজে বের হতে পারে না, ফলে ঢাকনার ভিতরে দ্রুত গরম হয়ে উঠতেছে। মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করো, আমরা কি দেখতে পাচ্ছি? খুব সহজে আমরা সকলেই বুঝতে পারতেছি এটা কি। চলো মিলিয়ে নিই। হ্যাঁ, আমরা পৃথিবীর মানচিত্র দেখতে পাচ্ছি বা পৃথিবী গ্রহটা দেখতে পাচ্ছি। তারপর আমরা কি দেখতে পাচ্ছি পৃথিবীর চারপাশে? চলো মিলিয়ে নিই। পৃথিবীর চারপাশে যে আবরণ দেখা যাচ্ছে সেটা কি? এটা হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল পৃথিবীকে ঘিরে রাখা স্তরটাই হচ্ছে কি? বায়ুমণ্ডল। পৃথিবীকে ঘিরে রাখা বায়ুর স্তর যেটা আছে সেটাই কি? বায়ুমণ্ডল। তাহলে বায়ুমণ্ডল হলো পৃথিবীকে ঘিরে থাকা বায়ুর স্তর। ভালোভাবে লক্ষ্য করো, সূর্য থেকে তাপ ঠিকই পৃথিবীতে এসে পড়তেছে, কিন্তু আমরা তীর চিহ্নের মাধ্যমে দেখতে পাচ্ছি পুরোপুরি তাপমাত্রাটা পৃথিবীতে এসে পড়ছে, কিন্তু যেই পরিমাণ তাপমাত্রা পৃথিবীতে আসছে সেই পরিমাণ তাপমাত্রা পৃথিবী থেকে বের হয়ে যেতে পারছে না, কারণ বায়ুমণ্ডল সেখানে বা কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং বায়ুমণ্ডল এটাকে বাধাগ্রস্ত করতেছে, যার কারণে কিছু তাপ পৃথিবীতে থেকে যাচ্ছে, যার ফলে রাতের বেলায় বা রাতেও পৃথিবী গরম বা উষ্ণ থাকে। তাহলে জলীয় বাষ্প ও কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আবরণ আমরা দেখতে পাচ্ছি। জলীয় বাষ্প এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আবরণ। গ্যাসের এই আবরণগুলো বায়ুমণ্ডলে কিসের কাজ করে? বায়ুমণ্ডলে কিসের কাজ করে? বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রিন হাউসের কাচের দেয়ালের মতো কাজ করে। কিসের মতো কাজ করে? বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রিন হাউসের কাচের দেয়ালের মতো কাজ করে। অর্থাৎ গ্রিন হাউসের কাচের দেয়াল যেরকম খুব সহজেই সূর্যের তাপ ভিতরে প্রবেশ করতে দেয় কিন্তু বের হতে দেয় না, ঠিক সেই রকম পৃথিবীতেও সূর্যের তাপ খুব সহজেই বায়ুমণ্ডল দিয়ে ভিতর দিয়ে প্রবেশ করতে পারে, কিন্তু জলীয় বাষ্প এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসের কারণে পৃথিবী থেকে সমপরিমাণ তাপ বের হয়ে যেতে পারে না। দিনে সূর্যের আলো বায়ুমণ্ডলের ভেতর দিয়ে ভূপৃষ্ঠে এসে পড়ে এবং উত্তপ্ত হয়। রাতে সেই তাপ বায়ুমণ্ডলে ফিরে আসে। কিছু তাপ গ্যাসের কারণে ভূপৃষ্ঠে আবারও ফিরে আসে। দেখতে পাচ্ছি আমরা ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়ে যাচ্ছে বা লাল আবরণ যেটা দেখতে পাচ্ছি। আর কিছু তাপ ফিরে আসার কারণে কি হয়? রাতের বেলায় পৃথিবী উষ্ণ থাকে বা উত্তপ্ত থাকে। তাপ ধরে রাখার এই ঘটনাকে গ্রিন হাউস প্রভাব বলে। অর্থাৎ পৃথিবী বায়ুমণ্ডলের বা জলীয় বা কার্বন ডাইঅক্সাইড গ্যাসের কারণে যে পৃথিবী প্রতিনিয়ত তাপ ধরে রাখতেছে, আর এই তাপ ধরে রাখার ক্ষমতাকে বলা হয় গ্রিন হাউস প্রভাব। গ্রিন হাউস প্রভাব। আবারও চিত্রটি লক্ষ্য করো, তার চারপাশে আমরা দেখতে পাচ্ছি বায়ুমণ্ডলের সূর্য থেকে তাপ যাচ্ছে পৃথিবীতে, বায়ুমণ্ডলের ভেতর দিয়ে
পৃথিবীর ভিতরে তাপ প্রবেশ করতেছে, পৃথিবী উত্তপ্ত হচ্ছে। কিন্তু যে পরিমাণ পৃথিবী উত্তপ্ত হচ্ছে এবং সেই পরিমাণ তাপমাত্রা পৃথিবী থেকে বের হতে পারছে না, কারণ সূর্য থেকে আলো তাপ কি ভেদ করে পৃথিবীতে আসছে? সূর্যের তাপ কি ভেদ করে পৃথিবীতে আসছে? বায়ুমণ্ডল ভেদ করে। কি ভেদ করে পৃথিবীতে আসছে? আমরা দেখতে পাচ্ছি বায়ুমণ্ডল ভেদ করে পৃথিবীতে সূর্যের তাপ আসতেছে, কিন্তু সেই বায়ুমণ্ডল ভেদ করে সেই পরিমাণ তাপ পৃথিবী থেকে বের হয়ে যেতে পারছে না। বায়ুমণ্ডলীয় গ্যাসে বাধাপ্রাপ্ত হয়ে তাপ আবার পৃথিবীতে ফেরত আসছে। একক কাজ, নিজে নিজে চিন্তা করো, গ্রিন হাউস প্রভাবটা কি? রাতের বেলায় সূর্যের অনুপস্থিতিতে পৃথিবী কিছুটা উষ্ণ থাকে কেন? খুব সুন্দরভাবে তীর চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে। তাহলে আবারও বলছি, গ্রিন হাউস প্রভাব কি? রাতের বেলায় সূর্যের অনুপস্থিতিতে পৃথিবী কিছুটা উষ্ণ থাকে কেন? সমস্যা হলে বা যদি বুঝতে না পারো আগে চেষ্টা করবে, যদি না পারো তাহলে অবশ্যই আমাকে ফোনের মাধ্যমে জানার চেষ্টা করবে। আবারও কিছু চিত্র আসতেছে, লক্ষ্য করো ছবিগুলো। আমরা কিছু চিত্র দেখতে পাচ্ছি, সবগুলি মূলত জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রথম চিত্রটা যদি লক্ষ্য করো, দ্বিতীয় চিত্র, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, 6টি চিত্র আছে। চলো আমরা চিত্রগুলো মিলিয়ে নিই, দেখি আমাদের সাথে মিলে কিনা। প্রথমে দেখতে পাচ্ছি আমরা বিদ্যুৎ কেন্দ্রের ধোঁয়া। দ্বিতীয় চিত্রে আমরা দেখতে পাচ্ছি ডান পাশে ইট ভাটা ধোঁয়া। বাম পাশের মাঝের চিত্রে আমরা দেখতে পাচ্ছি আবর্জনা পোড়ানোর ধোঁয়া, ময়লা আবর্জনা পুড়িয়েছে সেখান থেকে কালো ধোঁয়া নির্গত হচ্ছে। চতুর্থ চিত্রে দেখতে পাচ্ছি আমরা গাড়ির কালো ধোঁয়া, অর্থাৎ জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে গাড়ি পরিচালিত হচ্ছে বা চালনা করা হচ্ছে। বাম পাশের শেষ চিত্রে আমরা দেখতে পাচ্ছি কলকারখানার ধোঁয়া। ডান পাশের চিত্রে দেখতে পাচ্ছি গ্যাস পোড়ানোর ধোঁয়া। এই ধোঁয়াগুলো আসলে মূলত কি তৈরি করে বলতে পারো? ধোঁয়ার মাধ্যমে কোন গ্যাস নির্গত হয়? চিন্তা করো, কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তাহলে ধোঁয়ার মাধ্যমে কি গ্যাস নির্গত হয়? কার্বন ডাইঅক্সাইড গ্যাস। আমরা এখানে সুন্দর আরও একটি চিত্র দেখতে পাচ্ছি, সবুজ গাছপালা। আমরা জানি গাছপালা কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রহণ করে পৃথিবী থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ কমায় এবং পৃথিবীকে বা পৃথিবীর ভারসাম্য বা পৃথিবীর ঝড় বা পৃথিবীর অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করার জন্য গাছপালা অনেক বড় ধরনের ভূমিকা রাখে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সবুজ গাছপালা কার্বন ডাইঅক্সাইড গ্যাস কী করতেছে? শোষণ করে নিচ্ছে। এই বিদ্যুৎ কেন্দ্র থেকে আবর্জনা পোড়ানোর কারণে, কলকারখানা থেকে, ইট ভাটা থেকে, গাড়ির কালো ধোঁয়া থেকে, গ্যাস পোড়ানোর ইত্যাদি ধোঁয়া থেকে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হচ্ছে তা গাছ শোষণ করে নিচ্ছে। যদি গাছপালা কমে যায় তাহলে গ্যাসের পরিমাণটা, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণটা বৃদ্ধি পাবে এবং পৃথিবীতে প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাবে এবং পৃথিবীতে তাপমাত্রাটাও দিনের দিন বাড়তে থাকবে। তাহলে আবারও আরেকটা একক কাজ, গ্রিন হাউস গ্যাস কী সেটা, এবং আমরা বা আমাদের বেশি করে গাছ লাগাতে হবে কেন? কেন আমরা বেশি করে গাছ লাগাবো? আর গ্রিন হাউস গ্যাস কাকে বলে ভালোভাবে নিজের খাতায় প্রশ্নগুলো লিখে নাও, যাতে খুব সহজে করতে পারো। সমস্যা হলে অবশ্যই ফোনে বা কমেন্টস করে জানাবে ইনশাল্লাহ। ছবিগুলো পর্যবেক্ষণ করে খুব ভালোভাবে। আমরা প্রথমে একটা চিত্র দেখতে পাচ্ছি যেখানে গাছপালা কর্তন করা হচ্ছে। দ্বিতীয় আরেকটা চিত্র নিচে দেখতে পাচ্ছি যেখানে অনেক গাছপালা কেটে ফেলা হয়েছে, ঝড় বৃষ্টি বা তুফানের কারণে হয়তো গাছ পড়ে গিয়েছে। প্রতিনিয়ত গাছ কেটে কী করা হচ্ছে? বনভূমি উজাড় করা হচ্ছে। আর এই বনভূমি উজাড় কারণে কী হচ্ছে? বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে
কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। ফলে কী হচ্ছে, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, যা পৃথিবীর তাপমাত্রা ধরে রাখতে সাহায্য করছে। এবং এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ বৃদ্ধি হওয়ার কারণে যে পরিমাণ তাপ প্রবেশ করছে তা বায়ুমণ্ডলে বাধা পেয়ে আবার পৃথিবীতে ফেরত আসছে। তার ফলে কি হচ্ছে, প্রতিনিয়ত তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর তাপমাত্রা, গড় তাপমাত্রা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। আর এই পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়া কি বলে? বৈশ্বিক উষ্ণায়ন বলে। বৈশ্বিক উষ্ণায়ন বা বৈশ্বিক উষ্ণায়ন বলে। পৃথিবীর গড় তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আর এভাবে দিন দিন তাপমাত্রা বেড়ে যাওয়াকে বলা হয় বৈশ্বিক উষ্ণায়ন। অনলাইনে আলোচনা করে খাতায় লেখো, একে অপরের সাথে অনলাইনে আলোচনা করো। যেহেতু আমরা কোনো না কোনো ক্লাসে উপস্থিত হতে পারছি না, তাই অনলাইনে আলোচনা করে গ্রিন হাউস প্রভাব থেকে বাঁচতে হলে আমাদের করণীয় কী, গ্রিন হাউস প্রভাব থেকে বাঁচতে হলে আমাদের কী কী করণীয় আছে, তা এক একজন এক একটা পয়েন্ট বের করে এক একজন আরেকজনের সাথে শেয়ার করো। আর প্রয়োজনে অবশ্যই তোমরা বই এবং আমাদের সাহায্য নেবে আশা করি। তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের 84 পৃষ্ঠা বের করো। সেখানে যে পৃষ্ঠাটি দেওয়া আছে গ্রিন হাউস প্রভাব ও গ্রিন হাউস গ্যাস, তারপর মানুষের কর্মকাণ্ড ও বৈশ্বিক উষ্ণায়ন, বাস্তব ঘটনা থেকে বৈশ্বিক উষ্ণায়ন পর্যবেক্ষণ, এটা খুব ভালোভাবে মনোযোগ সহকারে পড়বে। পরে সেখান থেকে অবশ্যই পাঠ্যাংশটা বোঝার চেষ্টা করবে। ওখানে একটা চিত্র দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি, যেখানে সূর্যের তাপ পৃথিবীতে প্রবেশ করতেছে ঠিকই, কিন্তু সেই পরিমাণ তাপমাত্রা বের হয়ে যেতে পারছে না। গ্রিন হাউস প্রভাব ও গ্রিন হাউস গ্যাস শিরোনামের পাঠ্যাংশটুকু নীরবে পড়ো। বুঝতে সমস্যা হলে তোমাদের পাশের বন্ধুকে জিজ্ঞাসা করবে, বা প্রয়োজনে অবশ্যই আমাদেরকে বলবে। চলো আমরা আজকে পাঠ থেকে কী বুঝতে পেরেছি সেটা জানার চেষ্টা করি। নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস? নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন? চিন্তা করতে থাকো, আমরা পরবর্তীতে উত্তরগুলো বলে দেব শেষে। পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির কারণ কি? পৃথিবীতে দিন দিন তাপমাত্রা বেড়ে চলেছে, গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তার কারণটি কি? ভূমিকম্পের কারণে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, না জনসংখ্যা বৃদ্ধির কারণে, অতিরিক্ত খরা, নাকি গ্রিন হাউস প্রভাবের কারণে? চিন্তা করতে থাকো, উত্তরটা আমরা বলে দিব। গাছপালা কোন গ্যাস শোষণ করে নেয়? কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন? কোন গ্যাস? গ্রিন হাউস প্রভাব থেকে বাঁচতে হলে আমাদের করণীয় কি? পানির ব্যবহার কমাতে হবে। যে পানির ব্যবহার কমালে কি আমাদের গ্রিন হাউস প্রভাব থেকে আমরা বেঁচে যাব, নাকি বেশি করে গাছ লাগাতে হবে, নাকি বেশি করে গাছপালা কাটতে হবে, নাকি বেশি করে কলকারখানা স্থাপন করতে হবে? 5, জ্বালানি পোড়ালে বায়ুতে কোনটি বাড়ে? জ্বালানি পোড়ালে বায়ুতে কোনটি বাড়ে? অক্সিজেন বাড়ে, নাকি নাইট্রোজেন বাড়ে, নাকি কার্বন ডাইঅক্সাইড বাড়ে, নাকি নিয়ন বাড়ে? চলো উত্তরগুলো মিলিয়ে নেই। তাহলে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে গ্রিন হাউস গ্যাস, এবং পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে গ্রিন হাউস প্রভাবের কারণে। গাছপালা কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষণ করে নেয়। গ্রিন হাউস প্রভাব থেকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই বেশি করে গাছপালা লাগাতে হবে। জ্বালানি পোড়ালে বায়ুতে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বৃদ্ধি পায় বা বাড়ে। আবারও মূল্যায়ন, গ্রিন হাউস গ্যাস কি বা গ্রিন হাউস কি? 2 নম্বর হচ্ছে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির কারণটা কি? গাছপালা কোন গ্যাস শোষণ করে নেয়? গ্রিন হাউস প্রভাব থেকে বাঁচতে হলে আমাদের করণীয় কি? জ্বালানি পোড়ালে বায়ুতে কোনটি বাড়ে? সবগুলো প্রশ্ন বুঝে উত্তরগুলো বের করার চেষ্টা করবে। না পারলে অবশ্যই কমেন্টস করে বা ফোনে জানাবে। বাড়ির কাজ, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে কী কী ক্ষতি হচ্ছে তার একটি তালিকা তৈরি করে আনবে। যেহেতু তালিকা তৈরি করে আনতে পারবে না, তোমরা খাতায় লিখে সেটা অবশ্যই ইমো বা মেসেঞ্জারে আমাদের পাঠিয়ে দেবে, আমরা সেখানে দেখে নেব ইনশাআল্লাহ তাআলা। আবারও বলছি, বইটি ভালোভাবে পড়বে। যদি কোথাও কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়ে থাকে
এটা অবশ্যই তোমরা ফোনের মাধ্যমে বা কমার্সের মাধ্যমে জানার চেষ্টা করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুক সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকে। গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।